আমাদের আজকের এই গভীর আলোচনায় স্বাগত। আমাদের হাতে একজন শ্রোতার পাঠানো কিছু সোর্স রয়েছে, মানে লেক্সিকন অফ ইন্টেগ্রিটি অ্যান্ড ইনফ্লুয়েন্স থেকে নেওয়া। এগুলো আসলে একগুচ্ছ ইংরেজি শব্দ। হ্যাঁ, তবে এগুলো কিন্তু শুধু শব্দ নয়। ঠিক, এই শব্দগুলো হলো এক একটা টুলস বা হাতিয়ার, যা দিয়ে উম, বিশ্বাস তৈরি করা যায়, আবার ভেঙেও ফেলা যায়, শক্তি দেখানো যায়, আবার দুর্বলতাও প্রকাশ পায়। একদম ঠিক। আজকের আলোচনাটা কোনো সাধারণ শব্দভাণ্ডারের ক্লাস নয়। আমরা বরং দেখব কিভাবে এই শব্দগুলো আমাদের চিন্তাকে আকার দেয়। মানে কিভাবে সঠিক শব্দ ব্যবহার করে সত্যকে প্রতিষ্ঠা করা যায়। আবার আবার ভুল শব্দ দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হয়। হুম। আমরা মূলত দুটো বিষয় নিয়ে কথা বলবো। প্রথমত সত্য এবং প্রতারণার ভাষা, আর দ্বিতীয়ত শক্তি এবং দুর্বলতার ভাষা। দুটো বিষয়ই কিন্তু একে অপরের সাথে বেশ গভীরভাবে জড়িত। তাহলে চলুন শুরু করা যাক সেই ভিত্তি দিয়ে, যার উপর সবকিছু দাঁড়িয়ে থাকে, সত্য। আমাদের তালিকার প্রথম শব্দটি হলো ভেরাসিটি। এর মানে তো আমরা জানি সত্যতা, কিন্তু এর মধ্যে বিশেষত্বটা কোথায়? ভেরাসিটি আসলে শুধু সত্য বলা নয়, এটা সত্যের প্রতি এক ধরনের গভীর অঙ্গীকার। ধরুন একজন আদর্শ সাংবাদিক বা একজন বিজ্ঞানীর কথা, তাদের কাছে ভেরাসিটি হলো তাদের পেশার মূল ভিত্তি। আচ্ছা। তাদের দেওয়া তথ্যের উপর মানুষ চোখ বন্ধ করে বিশ্বাস রাখতে পারে। সোর্সে একটা দারুণ উপায় বলা আছে এটা মনে রাখার জন্য: ভেরিফাই থেকে ভেরাসিটি, যা যাচাইযোগ্য, যার মধ্যে সততা আছে। তার মানে এটা একটা গুণ, একটা চরিত্রের বৈশিষ্ট্য, তাই না? যেমন সংবাদ মাধ্যমটির ভেরাসিটি নিয়ে প্রশ্ন ওঠায় তাদের বিশ্বাসযোগ্যতা একদম তলানিতে গিয়ে ঠেকেছে। এই ক্ষেত্রে শুধু একটা ভুল খবর নয়, তাদের পুরো সততার কাঠামো নিয়ে প্রশ্ন উঠেছে। একদম। আর এই কাঠামোর ঠিক উল্টো দিকে যে শব্দটি আছে তা হলো মেন্ডেশিয়াস, মানে মিথ্যাবাদী। কিন্তু যে কেউ তো জীবনে একবার দুবার মিথ্যে বলতেই পারে, তাকে কি মেন্ডেশিয়াস বলা হবে? চমৎকার প্রশ্ন। আর এখানেই সূক্ষ্ম পার্থক্যটা। মেন্ডেশিয়াস শব্দটি তাদের জন্য ব্যবহার করা হয় যারা স্বভাবগতভাবে মিথ্যে বলে। মিথ্যে বলাটা যাদের অভ্যাসে পরিণত হয়েছে। ও আচ্ছা। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটা চরিত্রের দোষ। সোর্সের মনে রাখার কৌশলটা বেশ মজার। মেন লাই অফেন। যদিও এটা একটা সাধারণীকরণ, কিন্তু মূল ধারণাটা হলো এটা একটা অভ্যাস। বোঝা গেল। তাহলে একজন রাজনীতিবিদ যদি তার নির্বাচনী প্রচারণায় বারবার মিথ্যে প্রতিশ্রুতি দেন, তাকে আমরা মেন্ডেশিয়াস বলতে পারি, কারণ এটা তার একটা কৌশল বা অভ্যাস। কিন্তু সব মিথ্যা তো এত সরাসরি হয় না। কিছু ক্ষেত্রে মানুষ সত্যটা এড়িয়ে যায়। আমাদের পরের শব্দটি সম্ভবত সেই দিকে ইঙ্গিত করছে: প্রিভ্যারিকেট। ঠিক ধরেছেন। প্রিভ্যারিকেট হলো সত্য আর মিথ্যার মাঝখানে সেই ধূসর এলাকা। এটা সরাসরি মিথ্যে বলা নয়, বরং প্রশ্ন এড়িয়ে যাওয়া, ঘুরিয়ে প্যাঁচিয়ে কথা বলা। যাতে আসল উত্তরটা দিতে না হয়। হ্যাঁ, ভাবুন, একজন অভিযুক্তকে যখন জিজ্ঞেস করা হলো, আপনি কি টাকাটা চুরি করেছেন? সে উত্তর দিল, সেদিন অফিসে অনেক চাপ ছিল, আর আর দেশের অর্থনৈতিক অবস্থাও তো ভালো না। মানে সে হ্যাঁ বা না কিছুই বলল না, আলোচনার মোড় ঘুরিয়ে দিয়ে সত্যটা এড়িয়ে গেল। রাজনীতিবিদদের মধ্যে এই প্রবণতাটা খুব দেখা যায়। তাদের কঠিন প্রশ্নের উত্তর এড়িয়ে যাওয়ার এই কৌশলকেই তাহলে প্রিভ্যারিকেট করা বলে। এটা তো এক ধরনের চতুরতা। চতুরতা তো বটেই। ভ্যারাসিটি হলো সত্যের মুখোমুখি দাঁড়ানো, মেন্ডেশিয়াস হলো সত্যকে অস্বীকার করা, আর প্রিভ্যারিকেট হলো সত্যের সাথে লুকোচুরি খেলা। এই তিনটি শব্দ সত্যের সাথে আমাদের সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরল। কিন্তু এরপর আরও তিনটি শব্দ আছে যেগুলো প্রায়ই আমাদের গুলিয়ে দেয়: স্পিউয়াস, স্পিশিয়াস আর ফ্যালেশিয়াস। আমার তো এগুলোকে প্রায় একই রকম মনে হয়। সবগুলোই তো ভুল বা মিথ্যা বোঝাতে ব্যবহার হয়। হ্যাঁ, এদের মধ্যে পার্থক্যটা খুবই সূক্ষ্ম কিন্তু খুব গুরুত্বপূর্ণ। চলুন একটা বাস্তব উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। ধরুন বাজারে একটি নতুন অলৌকিক এনার্জি ড্রিঙ্ক এসেছে। ঠিক আছে, আমি কল্পনা করছি। এখন কোম্পানি দাবি করল যে এই ড্রিঙ্কের রেসিপিটি তারা হিমালয়ের এক গোপন মঠ থেকে আবিষ্কার করেছে। কিন্তু পরে তদন্ত করে জানা গেল পুরো গল্পটাই বানানো। রেসিপিটা তাদের নিজেদের ল্যাবরেটরিতে তৈরি। এই যে দাবিটা, এটা হলো স্পুরিয়াস। মানে ছ্যাতভাবে ভুয়া, জাল। একদম। এর মধ্যে সত্যের কোনো ছিটেফোঁটাও নেই। আচ্ছা, তাহলে স্পুরিয়াস মানে হলো নির্ভেজাল, মিথ্যা, সোজাসাপটা নকল। যেমন একটা স্পুরিয়াস আর্টওয়ার্ক বা জাল সই। ঠিক তাই। এবার আসি স্পেশিয়াসে। ওই এনার্জি ড্রিঙ্কের বিজ্ঞাপনে বলা হলো,
বিশ্বের 9 জন সেরা অ্যাথলিট আমাদের এই ড্রিঙ্ক ব্যবহার করেন, তাই এটি সেরা। এই যুক্তিটা শুনতে কেমন লাগছে? বেশ বিশ্বাসযোগ্য। সেরা অ্যাথলিটরা ব্যবহার করলে তো ভালো হওয়ারই কথা। এখানেই ফাঁদটা। স্পেশিয়াস যুক্তিগুলো দেখতে বা শুনতে খুব আকর্ষণীয় আর বিশ্বাসযোগ্য মনে হয়, কিন্তু একটু গভীরে গেলেই বোঝা যায় যে এর ভিত্তিটা দুর্বল বা প্রতারণাপূর্ণ। যেমন হয়তো ওই 9 জন অ্যাথলিটকে বিশাল অঙ্কের টাকা দিয়ে এটা বলতে বাধ্য করা হয়েছে, অথবা তারা এটা ব্যবহারই করেন না। সুতরাং যে যুক্তি আপাতদৃষ্টিতে সত্য মনে হলেও আসলে মিথ্যা, সেটাই স্পিশিয়াস। বাহ, দারুণ উদাহরণ। তার মানে যা দেখতে সুন্দর কিন্তু ভেতরে ফাঁপা, সেটাই স্পিশিয়াস। তাহলে ফলেশিয়াস কি? ফলেশিয়াস যুক্তির সমস্যাটা এর গঠনে, এর যুক্তিতেই গলদ। ধরুন ওই কোম্পানি যুক্তি দিল, আমাদের ড্রিঙ্কে ভিটামিন সি আছে, ভিটামিন সি স্বাস্থ্যের জন্য উপকারী, সুতরাং আমাদের চিনি মেশানো এনার্জি ড্রিঙ্কটি আপনার স্বাস্থ্যের জন্য উপকারী। এখানে তো একটা ফাঁক আছে। ভিটামিন সি উপকারী হলেও অতিরিক্ত চিনি তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ঠিক ধরেছেন, এই যুক্তির ভিত্তিটাই ভুল। এখানে একটি যৌক্তিক ত্রুটি বা ফলেশিয়াস আছে, তাই এই যুক্তিটি হল ফলেশিয়াস। আচ্ছা। একটি স্পিশিয়াস আর্গুমেন্টের পেছনে একটি ফলেশিয়াস কারণ থাকতেই পারে, কিন্তু ফলেশিয়াস শব্দটি মূলত যুক্তির ভেতরের যৌক্তিক ত্রুটিকে নির্দেশ করে। এখন পুরো বিষয়টা জলের মতো পরিষ্কার। স্পুরিয়াস মানে পুরোপুরি নকল, স্পিশিয়াস মানে দেখতে আসল কিন্তু আসলে নকল, আর ফলেশিয়াস মানে যুক্তিতেই গলত। এই শব্দগুলো জানা থাকলে ফেক নিউজ বা বিজ্ঞাপনের চটকদার ভাষা খুব সহজে ধরে ফেলা সম্ভব। ঠিক তাই, আমরা দেখলাম ভাষা দিয়ে কিভাবে সত্যকে বিকৃত করা যায়। এই ধরনের বিকৃতি বা প্রতারণা বোঝার জন্য এবং তার বিরুদ্ধে দাঁড়ানোর জন্য এক ধরনের মানসিক শক্তির প্রয়োজন হয়। আর এখানে আমাদের আলোচনার দ্বিতীয় অংশটি শুরু হচ্ছে। চমৎকার সংযোগ। তার মানে আমরা এখন শক্তি এবং দুর্বলতা সম্পর্কিত শব্দগুলো নিয়ে কথা বলবো। আর আমাদের তালিকার প্রথম শব্দটি হল টেনেশাস। এর মধ্যে একটা জেদের ভাব আছে, তাই না? হ্যাঁ, টেনেশিয়াস শব্দটি সেই মানসিক জেদ বা দৃঢ় সংকল্পকেই বোঝায়, যে সহজে হাল ছাড়ে না, শেষ পর্যন্ত লেগে থাকে। সোর্সে দেয়া মনে রাখার কৌশলটা আমার খুব পছন্দের। 10 নেইলস স্ট্রং গ্রিপ। মানে 10টা পেরেক দিয়ে কোনো কিছু আঁকড়ে ধরার মতো। ঠিক, এটা শারীরিক শক্তির কথা বলছে না, বলছে মানসিক শক্তির কথা। একজন টেনেশিয়াস ডিটেকটিভ বা একজন টেনেশিয়াস সমাজকর্মী। তার মানে প্রতিকূলতার মুখেও লক্ষ্য অর্জনের জন্য অবিচল থাকাই হল টেনাসিটি। যেমন ক্যান্সারের বিরুদ্ধে তার টেনাসিটি লড়াই অনেককে অনুপ্রাণিত করেছিল। কিন্তু সব শক্তি তো মানসিক হয় না, শারীরিক বা কাঠামোগত শক্তিও তো আছে। আমাদের পরের শব্দটি সেই দিকেই ইঙ্গিত করছে, রোবাস্ট। ঠিক, রোবাস্ট শব্দটি মূলত স্বাস্থ্য, কাঠামো বা সিস্টেমের মজবুতি বোঝাতে ব্যবহৃত হয়। একটি রোবাস্ট অর্থনীতি, একটি রোবাস্ট কম্পিউটার সিস্টেম, বা ধরুন একজন রোবাস্ট স্বাস্থ্যের অধিকারী ব্যক্তি। এর মানে হল যা মজবুত, টেকসই এবং সহজে ভেঙে পড়ে না। রোবট শব্দটি থেকে রোবাস মনে রাখা যেতে পারে, যার গঠন খুব মজবুত হয়। আমি সবসময় স্ট্রং আর রোবাস্ট শব্দ দুটোকে প্রায় একই অর্থে ব্যবহার করতাম। তাহলে পার্থক্যটা হলো, রোবাস্ট বলতে শুধু শক্তিশালী নয়, বরং একটি টেকসই এবং সুগঠিত শক্তিকে বোঝানো হচ্ছে। যেমন এই সফটওয়্যারটি এত রোবাস্ট যে হাজার হাজার ব্যবহারকারী একসাথে ব্যবহার করলেও ক্র্যাশ করে না। একদম, কিন্তু শক্তির আরও একটি স্তর আছে, যা শুধু শারীরিক বা কাঠামোগত নয়, মনস্তাত্ত্বিক। আর সেই শব্দটি হল ফর্মিডেবল। এই শব্দটি শুনলেই আমার মনে একটা সমীহ বা ভয়ের ভাব আসে। কারণ ঠিক সেটাই এর অর্থ। ফর্মিডেবল মানে এমন শক্তিশালী যা প্রতিপক্ষের মনে ভয় বা সমীহ জাগায়। একজন বক্সার রোবাস্ট হতে পারে, তার শারীরিক শক্তি অনেক, কিন্তু মোহাম্মদ আলীর মতো বক্সার ছিলেন ফর্মিডেবল। কেন? কারণ তার শক্তি, কৌশল এবং খ্যাতি প্রতিপক্ষের মনে লড়াই শুরু হওয়ার আগেই একটা ভয় ঢুকিয়ে দিত। তার মানে শক্তি যখন মনস্তাত্ত্বিক প্রভাব ফেলে তখন তা ফর্মিডেবল হয়ে ওঠে। যেমন প্রতিপক্ষ দলটি ফর্মিডেবল হলেও আমরা লড়াই করার জন্য প্রস্তুত ছিলাম। এখানে শুধু তাদের শক্তির কথা বলা হচ্ছে না, তাদের খ্যাতির কারণে যে ভয় তৈরি হয়েছে সেটাও বলা হচ্ছে। আপনি একেবারে মূল বিষয়টি ধরে ফেলেছেন। এখন এই ধারণাগুলো আরও পরিষ্কার হবে যদি আমরা এদের বিপরীত শব্দগুলো দেখি। যেমন ফর্মিডেবলের সরাসরি বিপরীত হল ভালনারেবল। ভালনারেবল অর্থাৎ যা অরক্ষিত বা সহজে আঘাত পেতে পারে। হ্যাঁ, ল্যাটিন শব্দ ভালনার মানে হল ক্ষত।
তাই যা সহজে ক্ষতবিক্ষত হতে পারে তাই ভালনারেবল। একটি ফর্মিডেবল প্রতিপক্ষ ভয় জাগায়, আর একটি ভালনারেবল শিশু বা প্রাণী আমাদের মনে সহানুভূতি বা তাকে রক্ষা করার ইচ্ছে জাগায়। সম্পর্কটা স্পষ্ট। এবার আমাদের শেষ জটিতে আসা যাক, কম্পিটেন্ট বনাম ইনঅ্যাপ্ট। এটা তো সরাসরি দক্ষতা নিয়ে কথা বলছে। ঠিক, কম্পিটেন্ট মানে হলো দক্ষ বা যোগ্য, যিনি কোনো একটি কাজ সফলভাবে করতে সক্ষম। অন্যদিকে ইনএপ্ট হলো এর সরাসরি বিপরীত, অদক্ষ, অযোগ্য নয়। তার মানে একজন কম্পিটেন্ট ম্যানেজার একটি টিমকে সাফল্যের দিকে নিয়ে যেতে পারেন, আর একজন ইনএপ্ট ম্যানেজার একটি ভালো টিমকেও ধ্বংস করে দিতে পারেন। এখানে একটা মজার সংযোগ দেখতে পাচ্ছি। একজন ইনএপ্ট নেতার কারণে একটি রোবাস্ট সিস্টেমও কিন্তু ভালনারেবল হয়ে পড়তে পারে। অসাধারণ একটি পর্যবেক্ষণ। আপনি শব্দগুলোকে শুধু আলাদাভাবে দেখছেন না, তাদের মধ্যেকার সম্পর্কটাও বুঝতে পারছেন। ঠিক তাই, একজন অদক্ষ চালকের হাতে সবচেয়ে নিরাপদ গাড়িটিও দুর্ঘটনার শিকার হতে পারে। তাহলে আজকের আলোচনা থেকে আমরা যা শিখলাম তা হলো, শব্দ শুধু অর্থ বহন করে না, তারা পরিস্থিতি ও সম্পর্কের গভীরতাও তুলে ধরে। একদিকে ভেরাসিটি আর অন্যদিকে মেন্ডাসিটি, একদিকে ফর্মিডেবল আর অন্যদিকে ভালনারেবল। এই শব্দগুলো আমাদের পৃথিবীটাকে বুঝতে সাহায্য করে। আমি শেষ করার আগে এই দুটো বিষয়কে একসাথে মিলিয়ে একটি চূড়ান্ত ভাবনা যোগ করতে চাই। ভাবুন, একজন ফর্মিডেবল নেতা হয়তো তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বারবার স্পিশিয়াস যুক্তি ব্যবহার করছেন। মানে তার আপাতদৃষ্টিতে বিশ্বাসযোগ্য কিন্তু ভেতর থেকে ফাঁপা কথাগুলো মানুষকে ভ্রান্ত করছে। একদম। আর সেই প্রতারণা উন্মোচন করার জন্য প্রয়োজন একজন টেনেশিয়াস সাংবাদিকের, যার ভেরাসিটি বা সত্যের প্রতি অঙ্গীকার তাকে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে উৎসাহিত করবে। ঠিক তাই। দেখুন কিভাবে শব্দগুলো একে অপরের সাথে মিলে একটি সম্পূর্ণ চিত্র তৈরি করল। শব্দগুলো বিচ্ছিন্ন নয়, এগুলো একটি সিস্টেমের অংশ। এগুলোই সেই হাতিয়ার যা দিয়ে শক্তিশালী ধারণা তৈরি করা যায়, আবার দুর্বল বা প্রতারণাপূর্ণ ধারণাকে ভেঙে ফেলা যায়। অসাধারণ। আজকের আলোচনাটা আমার চিন্তার অনেক নতুন দরজা খুলে দিল। তাহলে শ্রোতাদের জন্য একটি প্রশ্ন রেখে আজকের আলোচনা শেষ করা যাক। অবশ্যই। প্রশ্নটা হলো, যখন একজন ব্যক্তি প্রেভারিকেট করে, অর্থাৎ সত্য এড়িয়ে যায়, তখন সে কি বেশি মেন্ডেশিয়াস মানে অসৎ, নাকি সে আসলে কঠিন সত্যের মুখোমুখি হতে ইনএপ্ট বা অদক্ষ? সত্য এড়িয়ে যাওয়ার পেছনে কি চতুরতা কাজ করে নাকি দুর্বলতা?